সকাল থেকে শিকদার বাড়িতে শুরু হয়েছে অন্যরকম আমেজ। অতিথিরা আসতে শুরু করেছে। অতিথি বলতে কেবল কাছের কয়েকজনকেই দাওয়াত করা হয়েছে। তার মধ্যে একজন রনফের বোন রাবেয়া, বাড়ির বড় মেয়ে। তার কদরটাও অন্যরকম। স্বামীর সাথে চট্টগ্রামে থাকে। ভাইয়ের বিয়ের খবর শুনে দেরি না করে চলে এসেছে। সাথে আছে তার স্বামী আহসান কবির, পেশায় একজন প্রফেসর। সারা সিঁড়ি থেকে নামছে। বসার ঘরে রাবেয়াকে দেখে সারা এক প্রকার দৌড়ে গিয়ে ঝাঁপতে ধরে তাকে। আপু, কখন আসছো তুমি? এত লেট করলে কেন? তোমাকে তো আরো দুদিন আগে বলেছি। তোর ভাইয়া ছুটি ম্যানেজ করতে একটু সময় লাগছে। সিরাত কই? ও রুমে আছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। রাতে আজ ধামাকা হবে। কি ধামাকা শুনি? কোন খিচুড়ি পাকাচ্ছিস? এই, কোনো খিচুড়ি বিরিয়ানি না। সব প্ল্যান ভাবি আর কাকিয়া। করবিটা কি? সারা রাবেয়ার কানে কানে কিছু বলে। রাবেয়া একটু ঘাবড়ে যায়। বলে, আব্বু কাকারা জানে। পাগল নাকি? আগে বলে সব ডিসমিস করব। পরে শুনলে তখন? চাপ নিও না, কিছু হবে না। ভাই বোনের একসাথে বিয়ে। মজা তো ডাবল করব। দেখিস, তোদের জন্য আমার জন্য বকা না খাওয়া লাগে। আমি আসছি বাপের বাড়ি বেড়াতে। এসে বকা খেয়ে জামাইয়ের সামনে ইজ্জত হারাতে চাই না। আচ্ছা থাক, বাকিদের সাথে দেখা করে আসি। রাবেয়া সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে চলে যায়। সোজা চলে যায় সিরাতের ঘরে। সেখানে গিয়ে দেখতে পায় তিন মাথা এক জায়গায়। মিথিলা, আতিয়া, সিরাত। তিনজন গোল হয়ে কিছু করছে। রাবেয়া হঠাৎ করে গিয়ে সিরাতকে চেপে ধরে বলে, বড় ভাবি। সিরাত হঠাৎ এমন কথায় হকচকিয়ে যায়। পেছন ফিরে রাবেয়াকে দেখে যেন জানে পানি আসে। পরক্ষণে তাকে কি বলে সম্বোধন করছে তা মনে হতেই কটমটিয়ে যায়। কি বললে তুমি? কি বলছি আমি? কি বলে ডাকছো তুমি? তুই যা তাই বলছি। রাবাপু, একদম হেয়ালি করবা না। তা ভাবিকে ভাবি বলবো না তো কি বলবো? তোমাকে তো আমিও ভাবি ডাকবো, কিন্তু সঙ্গী পাচ্ছি না, সাহসও হচ্ছে না। এখন আমার দল ভারী করতে লোক এসে গেছে। এই বলে রাবেয়া ও মিথিলা হাতে হাত মেলায়। এদিকে সিরাত লজ্জায় অস্বস্তি ঘিরে ধরে। আপন মানুষগুলোর এমন পরিবর্তন তার লজ্জায় দ্বিগুণ করে দিচ্ছে। ভাবি, দেখো, তোমার বড় জায়ের এখনই গাল লাল হয়ে গেছে। ছোট মা দেখো, ওরা আমাকে নিয়ে মজা করছে। এই তোমরা বড় বৌমার সাথে মজা করছো কেন? তোমাদের ভাই আসলে যদি নালিশ দেয় তখন ছাল তুলে নিবে পিঠে। আতের এমন ঠাট্টা রাগে দুঃখে সে রুম থেকে বেরিয়ে যায়। পেছনের তিনজন অট্টহাসিতে ফেটে পড়ে। সে সোজা বাড়ির বাইরে হাঁটা দেয়। দরজা পার হতে শক্তপোক্ত একটা কিছুর সাথে ধাক্কা খায়। সলসল চোখে মাথা তুলে তাকাতেই রনকের মুখটা ভেসে ওঠে। সিরাতের চোখে পানি দেখে সে জিজ্ঞেস করে, চোখে পানি কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? সিরাত স্থান কাল ভুলে গড়গড় করে সেই ঘটনার বর্ণনা দিতে থাকে। ভাবি, রাবাপু, ছোট পা আমাকে নিয়ে মজা করতেছে। কি মজা করছে? সিরাত দু হাতে চোখ মুছে বলে, রাবাপু ভাবি আমাকে বড় ভাবি বলে মজা করছে। ছোট মাকে বলছি, সেও বলে বড় বৌমা। বলে আমি নাকি আপনি আসলে নালিশ করব, আপনাকে দিয়ে বকা খাওয়াবো ওদের। রওনক মুচকি হাসে। বলে, তাই? এটা তো তাহলে অনেক বড় অন্যায়। চলো তো বিচারটা করে আসি। আমার হবু বউকে নিয়ে মজা করছে? কার এত বড় সাহস? রনক সিঁড়ির দিকে পা বাড়ায়। বিচারের আশায় সেও তার সাথে পা বাড়ায়। কিছুদূর আগাতেই সে বুঝতে পারে সে কি কাজটাই না করেছে। সে একবার অনাফের দিকে তাকিয়ে দেখে তার মুখে এখনো হাসির রেখা। তা দেখে তাকে লজ্জার আরো ঘিরে ধরে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে রক্ষা পেতে উল্টো ঘুরে সোজা দরজার বাইরে দৌড় লাগায়। তার দৌড় দেখে রনাফ হেসে নিজের ঘরে চলে যায়। এদিকে সিরাজ, সে প্রায় ঘন্টা খানেক ধরে বাগানের দোলনায় বসে আছে। সে পণ করেছে আজ আর এই মুখ কাউকে দেখাবে না। সবাই তার সাথে মজা নেয়। সে যাবে না বাড়ির মধ্যে, করুক একার একারে বিয়ে। তাকে এভাবে বসে থাকতে দেখে নাহিল এগিয়ে আসে। সে ঘুরতে ঘুরতে বাগানের দিকে আসছিল। সিরাতকে দেখে এগিয়ে আসে। তার পাশে বসে। সিরাত তার দিকে একবার দেখেও মুখ ঘুরিয়ে নেয়। নাহিল তার ঘাড়ে মাথা এলিয়ে বসে জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? তোকে বলবো না, তুইও সবার মতো মজাই নিবি না? মজা করবো না, প্রমিস। বলো তুমি। ভাবি, তোর রাবা ফুপু, ছোট দাদি সবাই মজা করতেছে আমার বিয়ে নিয়ে। তোর বাপ সেধে এসে শুনলো, সেও মজা করলো আমার সাথে। বলে সিরাত নাহিলের মাথা সরিয়ে সে নাহিলের ঘাড়ে মাথা রাখে। নাহিল তার মুখে হাত বুলিয়ে বলে, থাক, কষ্ট পেও না। ওরা তো বোঝে না যে কাউকে নিয়ে মজা করতে হয় না। বাসায় চলো। না, তুই যা, আমি এখানেই থাকবো। কেউ মজা করবে না তোমাকে নিয়ে। আমি নিষেধ করে দেবো ওদের। তুমি চলো, আমার সাথে সাথে থাকবা। নাহিল সিরাতকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায় বাড়ির মধ্যে। তাকে নিয়ে যায় তার ঘরে। সেখানে আপাতত কেউ নেই। সে সিরাতকে রেখে বাবার ঘরের দিকে যায়।
বাবার ঘরে গিয়ে দেখে রনক বিছানায় উল্টে ঘুরে শুয়ে আছে। সে চুপি চুপি বিছানার কাছে যায়, গিয়ে বিছানায় উঠে রনকের পাশ ঘেঁষে তাকে দু হাতে জড়িয়ে শুয়ে পড়ে। ছোট ছোট হাতের আলিঙ্গনে রনকের কাঁচা ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে এটা তার ছেলে। ৩ দিন পর ছেলেকে দেখে সেও তাকে জড়িয়ে ধরে দু হাতে, টেনে বুকের উপর নিয়ে আসে। নাহিল বাবার বুকে শুয়ে তার মুখে হাত বোলাতে থাকে। বাবার কি মন খারাপ? না। কেন মনে হলো তোমার যে আমার মন খারাপ? আমার বাবা তো তার বাবার কাছে এসে এত চুপ থাকে না। তার তো বাবার কাছে এলে মুখে ফুলঝুরি ফোটে। কি হয়েছে? কিছু হয়নি। মিশু ফুপিকে নিয়ে অন্যরা মজা করছে, তাই ফুপির মন খারাপ। বলছে সে রাতের অনুষ্ঠানে যাবে না। এখন বলো তার বিয়ে সে না গেলে হয়? ঠিক। কি করা যায় তাই নিয়ে একটু চিন্তা হচ্ছে। বড় ফুপি বলেছে তাকে নিয়ে সন্ধ্যা ছাদে যেতে। ফুপি কারোর সাথেই কথা বলছে না। আচ্ছা, এটা আমি দেখছি। এখন বাবা তোমাকে কিছু কথা বলবে, মন দিয়ে শুনবে। শুনবে তো? হ্যাঁ, তুমি বলো। মিশুকে তোমার কেমন লাগে? কেমন লাগবে ভালো, কিন্তু একটু অবুঝ, মজা করা বোঝে না, ছোট মানুষ একদম। ছোট মানুষ। তুমি তো বড়। ভাবছি ওকে আমরা সাথে করে আমাদের ঢাকার বাসায় নিয়ে যাব। কেমন হবে? খুব ভালো হবে বাবা। তুমি জানো মেজরিটা কত বকে ওকে। সবাই ওকে নিয়ে মজা করে। ওকে সাথে নিয়ে গেলে কেউ কিছু বলতে পারবে না। সে যদি তোমার মাম্মা হয়ে সাথে যায় তাহলে কেমন হয়? ও কিভাবে মাম্মা হবে? বাবা ওকে তোমার মাম্মা বানাতে চায়। তুমি মিশুকে মাম্মা বলবে? কিন্তু বাবা, তোমার দাদু দিদারা চায় মিশু যেন নাহিলের মাম্মা হয়। আমি জানি আমার নাহিল ছোট নেই, সে বুঝবে। তাই তোমাকে বলছি, তোমার দাদু দিদারা মিশুর সাথে তোমার বাবার বিয়ে দিয়ে মিশুকে তোমার মাম্মা বানাতে চাচ্ছে। সবাই চায়। রনক উপর নিচ মাথা নাড়ায়। নাহিল আবার বলে, মিশু কি থাকবে সব সময় আমাদের সাথে? আগের মাম্মার মতো চলে যাবে না তো আমাদের রেখে? না সোনা, মিশু আমাদের সাথেই থাকবে সব সময়। ওকে আমরা কোথাও যেতে দেব না। যেতে চাইলেও আটকে রাখবো। আচ্ছা, ওকে আমরা আটকে রাখবো। একা একা বের হতে দেব না। যদি আগের মাম্মার মতো হারিয়ে যায়, ও তো ছোট, বোঝে না, রাস্তাও চিনবে না। তুমি সবসময় ওকে চোখে চোখে রাখবে, কখনো একা ছাড়বে না। এরপর আরো কিছু সময় দুজনের মাঝে কথা হয়। রনক ছেলেকে বুকে জড়িয়ে স্বস্তি নিঃশ্বাস নেয়। তার বুকের ওপর থেকে যেন একটা পাথর সরে গেল। সন্ধ্যায় সবাই এসে জড়ো হয়েছে সিরাতের রুমে। সে ছাদে যেতে নারাজ, সবার সাথে রেগে আছে। সবাই জোরাজুরি করে কিন্তু সে রাজি হয় না। সবার মাঝে নাহিলও ছিল। সে এগিয়ে সিরাতের পাশে বসে, মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে রাগ করলে হয়? তুমি ওদের উপর রাগ করে এত সুন্দর অনুষ্ঠান নষ্ট করবে? দেখবে চলো, আমরা কত সুন্দর করে সাজিয়েছি। চলো না। যাব না। ওদের সাথে কোনো কোনো ভাব নেই। ওদের সাথে ভাব করতে হবে না। বাবা বলেছে তোমাকে আমার মাম্মা বানাবে। তাই তুমি আমার সাথে ভাব করেই চলো। আমি আর তুমিই মজা করব। এ সিরাত নাইলের কথা শুনে অবাক হয়। রওনাক এই কথা বলেছে ওকে? ছেলেটাও কি সহজে মেনে নিয়েছে? সে তো ভয়ই ছিল। ছেলেটা আবার উল্টো কষ্ট না পেয়ে বসে এসব শুনে। সে নাইলের মুখের দিকে তাকিয়ে মেনে নেয় সবার কথা। একে একে লেহেঙ্গা গহনা পরিয়ে হালকা সাজানো হয় সিরাতকে। আজ বাড়ির ছেলে মেয়েরা মিলে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করেছে। আজমল শিকদার ও আরাফাত শিকদার প্রথমে মানতে না চাইলেও রামিম ও ইশতিয়াকের জোরাজুরিতে চুপ থাকে। সাজানো শেষে সিরাতকে নেওয়া হয় ছাদের দিকে। ছিমছাম ছাদটা আর রমরমা পরিবেশ। চারদিকের আলো যেন রাতের আঁধারকে মুছে দিয়েছে। একপাশে ছোট করে প্যান্ডেল করা হয়েছে, সেখানে মেহেদির আয়োজন করা হয়েছে। অন্য পাশে ছোট পরিসরে স্টেজ করা হয়েছে, সেখানে নাচ গান হবে। সেখানে বাড়ির ছোট সদস্যদের পাশাপাশি আছে সিরাতের ফুফাতো ভাই মাশরাফি ও তার বোন মাহিরা। মাহিরা সাহারার সমবয়সী। মাশরাফির বয়স ২৬ বছর, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখছে। সিরাতের হাতে মেহেদি পড়াচ্ছে মিথিলা। এত তাড়াহুড়োর মাঝে মেহেদি আর্টিস্ট পাওয়া যায়নি। মিথিলার মেহেদি দেওয়ার হাত ভালো, তাই তাকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। স্টেজে তখন চলছে সারা মাহিরা ডান্স। দুজনে বেশ ভালো নাচে। এরপরে মাশরাফি, রামিম ও ইয়াসের পালা। এর মাঝে রাভিয়া উঠে যায়, সিঁড়ি বেয়ে সোজা চলে যায় ভাইয়ের ঘরে। রাবিয়া ও রামিম প্রায় সমবয়সী, ১-২ বছরের পার্থক্য। সে রনফের ঘরের সামনে এসে দেখে দরজা হালকা ভিড়ানো আছে। সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমের কোথাও ভাইকে না দেখে বেলকনিতে যায়। গিয়ে দেখে রৌনক বারান্দায় একপাশে পাতানো চেয়ারে গায়ে এলিয়ে বসে আছে, চোখ বুজে। রাবেয়া ভাইয়ের কাছে গিয়ে তার ঘাড়ে হাত রাখে। কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় রনক। রাবেয়াকে দেখে বলে, তুই এখানে? ছাদে অনুষ্ঠান হচ্ছে, তা রেখে এখানে কি? অনুষ্ঠান তো তোমার আর সিরাতের জন্য, তুমি যাওনি কেন সেখানে? মাথাটা ধরেছি একটু। তুই যা, নাহলে খেয়াল রাখবি। রাবেয়া এগিয়ে এসে ভাইয়ের একদম কাছে দাঁড়ায়।
ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি কি চিন্তিত কিছু নিয়ে? রাবা বোন, কিছু হয়নি আমার। এত চিন্তা করতে হবে না তোর। ভাইয়ের বিয়েতে আনন্দ কর। এমন মুখ ভার করে রাখছিস কেন? যার বিয়ে তার দেখলে কি ভালো লাগবে? তা যার বিয়ে সে যদি দেখে তার বর এইভাবে মুখ ভার করে রেখেছে, ওর খারাপ লাগবে না? তুমি যাচ্ছ না কেন ছাদে? ওরও তো খারাপ লাগে। কি করে যাব বল? মনটা অস্থির অস্থির লাগছে। ওর চোখে চোখ মেলাতে ভয় হয় যদি কিছু ভুল ধরা পড়ে যায় ওর চোখে। এভাবে কতদিন মুখ লুকিয়ে রাখবে? ও তোমার বউ হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন তা নিশ্চয়ই আলাদা করে বোঝাতে হবে না? সব জেনে বুঝে এমন বাচ্চামো ধারণা ধরে বসে থাকলে হবে? কি করব বল? এই চিন্তাই আমার ঘুম হারাম করে দিচ্ছে যে আমি কি পারবো ওর সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে? আমি পারবো তো ওকে ভালো রাখতে? ওর যদি কখনো মনে হয় আমি ওকে গুরুত্ব দিচ্ছি না, আদর্শ স্বামী হতে পারছি না, তখন কি করব? সিরাত বুদ্ধিমতী একটা মেয়ে। ও তোমার অবস্থাটা বুঝবে। আর এসব ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে করবে। ভবিষ্যতের চিন্তা বর্তমানে করে বর্তমানকে নষ্ট করো না। এতে ওর মনে বিরূপ প্রভাব পড়বে। শুরুতে ওর মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে, যা আজীবনেও তুমি মুছতে পারবে না। তাই চলো অন্তত এক পলক দেখা দিয়ে এসো, এতে ওর ভালো লাগবে। রাবেয়ার কথা রণব শাহজাহান। সে একটা হালকা সবুজ পাঞ্জাবি পরে তৈরি হয়ে নেয়। রাবেয়ার সাথে ছাদে যায়। সিরাত রনবকে খেয়াল করে না, রাবেয়াকে দেখে বলে, তোমাকে কত খুঁজছি জানো? পিঠটা চুলকে দাও, চুল পড়ছে আর চুলকাচ্ছে। সারা মাহিরা সব নাচতে ব্যস্ত। আমার বিয়ে অথচ আমারই কেউ পাত্তা দিচ্ছে না। রাবেয়া হেসে উঠে ওর কথা শুনে বলে, একটু নিচে গেছিলাম, ওই দেখ ভাইয়া আসছে। আঙ্গুল দিয়ে ছাদের অন্য পাশে দেখায়। সিরাত দেখে রনব ছাদের অন্য পাশে রামি মাশরাফি ও ইশতিয়াকের সাথে কথা বলছে। অন্যদিনের তুলনায় আজ যেন অন্যরকম লাগছে। হবু বর বলেই কি আজ একটু বেশি ভালো লাগছে? এই লোকের বয়স এত দেখলে তো বোঝাই যায় না। কোলাহলে ধ্যান ভঙ্গ হতেই দেখে সামনে রামী মাশরাফি রনককে ধরে বেঁধে এনেছে সামনে। এনে তার পাশে বসিয়ে দেয়। সিরাত হকচকিয়ে রনফের দিকে তাকায়। সিরাতের মধ্যে এক অদ্ভুত অস্বস্তির সৃষ্টি হয়। পেটের মধ্যে হাজারো প্রজাপতি ওড়াউড়ি করছে যেন। হঠাৎ সারা ডাক দেয় তাকে। তার ডাকে তার সম্বিত ফিরে আসে। নিজের কাজে নিজেই লজ্জিত হয়। সারা রনক ও সিরাতের হাত পাশাপাশি মিলিয়ে মেহেদি দিয়ে লাভ আঁকায়, যার মাঝে দুজনের হাতে দুজনের নাম লিখে দেয়। এদিকে রনক যেন কাঠের পুতুল মাত্র। মুখে কৃত্রিম এক হাসি ঝুলিয়ে রেখেছে। সিরাতের উপস্থিত ছোঁয়া যেন তার মাঝে কোনো অনুভূতি জাগ্রত করতে পারছে না। এক পর্যায়ে মেহেদি কার্যক্রম শেষ করে কিছু কাপড় ফটোশুট করে। এরপর মাথা ব্যথার বাহানায় রনক ছাদ থেকে নেমে যায়। সবাই যার যার মতো নাচ গান আড্ডায় ব্যস্ত। সিরাত একা একা বসে মশার কামড় খাচ্ছে। এদের আক্কেল বলিহারি। যার বিয়ে তারই কেউ গুরুত্ব দিচ্ছে না। সে চাইছে তার নিজের কিছু সিঙ্গেল ছবি তুলবে, কাউকে পাচ্ছে না। কতক্ষণ পর নাহিল এদিকে আসে। নাহিলকে দেখে সিরাত নিজের কাছে ডেকে বলে, আব্বা শোন একটু, বলো কি বলবা? আমাকে কয়টা ছবি তুলে দিবি সোনা? দেখ কেউ দিচ্ছে না, কারো আমার দিকে খেয়ালও নেই, অথচ বিয়ে আমার। আমি তো পারি না তুলতে। আমি শিখিয়ে দিচ্ছি, তুই তোর মতো তুলে দে। সিরাত বিভিন্ন পোজ দিচ্ছে, নাহিলকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে, আর নাহিল তার ছোট হাতে ছবি তুলে দিচ্ছে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়ানো রাবেয়া পুরো মুহূর্তটা ক্যামেরা বন্দি করে আর হোয়াটসঅ্যাপে সেন্ড করে। অপর পাশের ব্যক্তিটি তা দেখে মুচকি হাসে। বারান্দার রেলিংয়ে হাত ছড়িয়ে আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমাকে শক্তি দাও প্রভু, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হে প্রভু, আমাকে শক্তি দাও, আমি যেন আমার সাথে জোড়া এই মানুষ দুটোকে যেন ভালো রাখতে পারি। আমার দ্বারা যেন ওরা কষ্ট না পায়। সকাল প্রায় 10টার কাছাকাছি রওনা পুরো বাড়ি খুঁজে ফেলেছে। বাগানও খুঁজে দেখেছে, কোথাও তার ছেলের দেখা নেই। কাল রাতে ছাদ থেকে কোথায় গিয়ে ঘুমিয়েছে কে জানে। গভীর রাত অবধি দরজা খোলা রেখে অপেক্ষা করেছে। পরে ভেবে নিয়েছে হয়তো তার বাবার কাছে আছে। কিন্তু তার ধারণা ভুল। ভাঙে সকালের চায়ের আড্ডায় যখন বাবার কাছে জিজ্ঞেস করে, সে বলে তার কাছে যায়নি কাল। তারপর থেকে খুঁজে বেড়াচ্ছে। জানে বাড়ির কোনো না কোনো কোনায় আছে ঘাপটি মেরে। তাও সকাল থেকে ছেলের মুখটা না দেখে অস্থির হয়ে আছে। বসার ঘরে বসেছিল সে। রান্নাঘর থেকে রাবেয়াকে বের হতে দেখে তাকে ডাক দেয়। রাবেয়া ভাইয়ের ডাকে তার কাছে যায়। নাহালকে দেখেছিস? কোথায় আছে ও? রাতেও ঘুমাতে যায়নি আমার কাছে। ভাইয়া, ও আমাদের সাথে ছিল। সিরাতের রুমে ঘুমিয়েছে। বাচ্চারা সব আছে ওইখানে। এখনো ঘুম সব। এত বেলা হয়ে গেছে এখনো ঘুম? ডাকিস না কেন ওদের? ভাইয়া, কাল অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি সবাই, তাই এখন সব ঘুমাচ্ছে। যা গিয়ে ডেকে নিয়ে আয়। এখানে এসে ছেলেটা বাদর হয়ে গেছে, আড়ালে আবডাল থেকে থেকে বদমাইশি করে বেড়াচ্ছে। রাবেয়া ভাইয়ের কথা শুনে মুখ লুকিয়ে হাসে। বলে, এভাবে বলো না। ঢাকায় তো ও একাই থাকে। কোনো খেলার সাথী নেই।
এখানে এসেছি কয়দিনের জন্য, একটু আনন্দ করতে দাও। রানব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যা ডেকে তোল, বলবি সোজা যেন আমার ঘরে যায়। আচ্ছা ডেকে দিচ্ছি, বকবে না কিন্তু। রনব সিঁড়ির দিকে পা বাড়ায়। এ বাড়িতে থেকে নাহেলকে কিছু বলা যায় না, তাই তো শাসনের অভাবে বাদর হয়ে যাচ্ছে। এত বাদর তো তার ছেলে না। সে নিজের ঘরে চলে যায়। এদিকে রাবেয়া চলে যায় সিরাতের রুমে। সেখানে গিয়ে দেখে সারা, নাহিল, ইয়াস একজন আরেকজনকে ঝাঁপড়ে ধরে শুয়ে আছে। খাটের এক মাথায় নাহিল, সে সারাকে ঝাঁপটে আছে। সারার হাত পা সব তার গায়ের উপরে। ছেলেটাকে চ্যাপটা বানিয়ে ফেলছে। খাটে সারা, নাহিল, মিথিলা আর ইয়াস ঘুমিয়েছে। নিচে মাহিরা, সিরাত ও রাবেয়া ও ইনান ঘুমিয়েছে। সিরাত গড়িয়ে বিছানার বাইরে ফ্লোরে ড্রেসিং টেবিলের সাথে মিশে গেছে। এদিকে মাহিরা পুরো বিছানা দখল করে আছে। আর ইনান এক কোনায় গুটিয়ে আছে। সে পুরো রুমের দৃশ্য ভিডিও করে নেয় নিজের ফোনে। এরপর খাটের কাছে গিয়ে নাহিলের উপর থেকে সারার হাত পা সরিয়ে নাহিলকে ডাকতে থাকে। বার কয়েক ডাকে নাহিল ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, বাবা আর একটু ঘুমাই, আজ অনেক ঠান্ডা। আমি বাবা না ফুপি, ওঠো সোনা, বাবা ডাকছে তোমাকে। এত বেলা অবধি ঘুমিয়ে আছো শুনে রেগে আছে। নাহিল রনকের কথা শুনে শটান হয়ে উঠে বসে। কয়টা বাজে ফুপি? 10টা বাজলো বলে। ওঠো তাড়াতাড়ি, সোজা বাবার কাছে যাবে, দেরি করবে না, না হলে আরো রেগে যাবে। নাহিল বিছানা থেকে নেমে এক দৌড় দেয় বাবার ঘরে দিকে। এদিকে রাবি একে একে সবাইকে ডেকে তুলে দুপুরেও হলুদের অনুষ্ঠানের জন্য বাগানে স্টেজ সাজানো হচ্ছে। এখন খাওয়া দাওয়া সেরে তৈরি হতে হবে সবাইকে। রাবেয়া সিরাতের কাছে গিয়ে তাকে ডাকে। সিরাত চোখ তুলে তার দিকে তাকায়, ঘুম জড়ানো কণ্ঠে বলে, এত সকালে ডাকো কেন? যাও, আমার ঘুম হয়নি। 10টা বাজে এখন, আর সকাল নেই। ওঠ, না হলে হলুদের গোসল সন্ধ্যায় দেব, তাও এই শীতের ঠান্ডা পানি দিয়ে। সিরাত আতঙ্কিত হয়। সে তো ঘুমের চক্করে ভুলেই গেছে তার বিয়ের কথা। বলে, এসব হলুদ রাখো, এই শীতে কোনো গোসল টোসল করতে পারবো না। সর, সামনে দিয়ে যা, ফ্রেশ হয়ে নিচে আয়, গিয়ে রেডি হতে হবে। সিরাত অলস ভঙ্গিতে বিছানা ছাড়ে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে এসে দেখে মা চাচি সব এদিক সেদিক ছোটাছুটি করছে। এদিকে তার পেটের মাঝে থাকা ইঁদুরগুলো ছুটে বেড়াচ্ছে। সে গলা ছেড়ে মিথিলাকে ডাকে। তার ডাক শুনে সাইরা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের থালা। বস, তাড়াতাড়ি খেয়ে তৈরি হবে হলুদের জন্য। সিরাত নিঃশব্দে মাথা নাড়ে। সাইরা চলে যাওয়ার উদ্যোগ নিতে সিরাত তাকে পেছন থেকে ডাকে, আর মাত্র একদিন আম্মু, এরপর আর তোমাকে জ্বালাবো না তোমার মেয়ে হয়ে। কালকের পর থেকে এ বাড়ির বউ হয়ে যাব। সায়রা আর পেছন ফিরে চায় না, সিরাতকে উপেক্ষা করে চলে যায়। নাইল নিঃশব্দে প্রবেশ করে তার বাবার রুমে। রুমের কোথাও বাবাকে দেখতে পায় না। ওয়াশরুম চেক করে, সে জায়গা ফাঁকা। বারান্দায় পা বাড়ায় দেখে রেলিং এ হেলান দিয়ে তার দিকে চেয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নাইল ঢোক গিলে তার দিকে এগিয়ে যায়। কাছাকাছি যেতে রওনা বলে, কয়টা বাজে এখন? নাইল মাথা নিচু করে জবাব দেয়, 10টা বাজে। এখন কি সকাল? নাইল মাথা নিচু রেখে দুদিকে মাথা নাড়ায়। তাহলে এখন কেন ঘুম থেকে উঠেছ? রাতে ঘুমিয়েছো কখন? রুমে আসোনি কেন? ওরা সবাই ছিল, ইয়াসরাও ছিল। কে ছিল কে ছিল না আমি তা শুনতে চাইনি। তুমি কেন ছিলে? আমি কি বলেছিলাম 11টার ওপারে রাত জাগবে না? একটু থেমে আবার বলে, আমার অনুপস্থিতিতে তুমি রাতে দেরি করে ঘুমিয়েছো। সরি, আর এমন হবে না। মাথা নিচু করে বলে। রনব ধমকে ওঠে, কি হবে না? হ্যাঁ, এখানে এসে তোমার কত অধপতন হয়েছে তুমি দেখেছো? বড়দের সাথে তর্ক করো, ইয়াস ইনানের সাথে ঝগড়া মারামারি করো, কারো একটা কথা শোনো না। সমস্যা কি তোমার? রনকের ধমকে ছেলেটার চোখ ছলছল করে ওঠে। চোখ থেকে পানি পড়বে পড়বে ভাব এমন। এই একদম মেয়ে মানুষের মতো কথায় কথায় কাঁদবে না, তাকাও আমার দিকে। এমন কাজ কেন করো যে চোখে চোখ মেলাতে পারো না? তবুও নাহিল মাথা তোলে না। তার চোখে গড়িয়ে পড়া পানি তার বাবার চোখে পড়লে আরো বকবে। তাদের ধমকাধমকির মাঝে সেখানে উপস্থিত হয় রাবেয়া। দেখে তার ছোট ভাই ছোট ছেলেটাকে বকছে। সে নাইলকে কাছে টেনে নেয়, কিন্তু নাইল সে তার কাছে যায় না। অবাক করে দিয়ে সে রনফের কোমর জড়িয়ে পেটের কাছে মুখ গুজে কেঁদে দেয়। এটা তার ছোটবেলা থেকে গড়ে ওঠা অভ্যাস। একমাত্র বাবার শাসনে আদরে বড় হওয়া ছেলেটা সুখে দুঃখে শুধু তার বাবাকেই কাছে পেয়েছে। তাই তো যখনই রনব তাকে বকে সে কাঁদার জন্য তার বুকটাকেই বেছে নেয়। রনব আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। রাবেয়া নাহিলের মাথায় হাত বুলিয়ে বলে, ভাইয়া ও একটা বাচ্চা ছেলে, ওকে এভাবে বকছো কেন? তুমি তো এমন না। তোমার মাঝে দ্বিধা দ্বন্দ্বে কেন এই ছেলেটাকে পিষ্ট করছো? কি বোঝে ও? সবাই আনন্দ করছে, ওরও তো মন চাইবে আনন্দ করতে। কি করব আমি? বল কি করব? ও বোঝে না কেন? ও আর 5টা বাচ্চা এক না। ওর একটা খারাপ দিক ধরতে পারলেই সবাই আমার দিকে আঙ্গুল তুলবে। ওকে নিজের কাছে রাখতে কম পরিশ্রম করিনি আমি। তাই বলে সামান্য কারণে এভাবে ধমকাবে? কেটে কেটে কি অবস্থা করেছে?
ওকে আমার থেকে কেড়ে নিতে ওরা উঠে পড়ে লেগেছে। ওর একটা ভুল আমার শিক্ষা, আমার পিতৃত্বের আদর্শে আঙ্গুল উঠাবে। ওকেও যদি নিয়ে যায় কি নিয়ে থাকবো আমি? তোমাদের রেষারেষি ঝামেলাতে এই বাচ্চাটার তো কোনো দোষ নেই। ওকে ধমকাধমকি না করে একটু বুঝিয়ে বললেই পারো। ও তো ভালো ছেলে, সব শুনবে। যা তুই দেখ ওইদিকের কি অবস্থা। রাবেয়া নিঃশব্দে বের হয়ে যায় ঘর থেকে। সে বুঝেছে তার ভাই এখন ছেলের সাথে একান্তে কথা বলতে চায়। রানাপ নাহিদকে নিজের থেকে আলাদা করে তার সামনে হাঁটু মুড়ে বসে। ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে গেছে, থেকে থেকে ফোঁপাচ্ছে। কিভাবে বকেছে ছেলেটাকে। দিন দিন তার মধ্যে অস্থিরতার বৃদ্ধি পাচ্ছে। মেজাজ খিটখিটে হয়ে থাকে। তাই তো তার প্রভাব আজ ছেলেটার উপর ফেলেছে। নাহাইলের মুখটা এক হাতে উপরে তোলে, অন্য হাতে চোখ মুখ মুছে দিয়ে বলে, নেহালকে কেউ খারাপ বললে, পচা বললে বাবার কষ্ট হয় শোনা। আমার ছেলে তো ভালো ছেলে, তাহলে কেন কেউ পচা বলবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার কোনো কথার অবাধ্য হব না। কেউ তোমাকে পচা বাবা বলবে না। সব কথা শুনবো তোমার। কারো সাথে ঝগড়া করব না। মারামারি করব না। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। কোথাও রেখে আসবে না। রানাব ছেলেকে জড়িয়ে ধরে বলে, কেউ নিতে পারবে না তোমাকে। আমি কাউকে দেব না। তুমি আমার ছেলে, আমার কাছেই থাকবে। লাভ ইউ বাবা, ফোপাতে ফোপাতে বলে। লাভ ইউ টুসোনা। বাবা আর বকবে না তোমাকে। তুমি বাবার ভালো ছেলে হয়ে থাকবে। এখন যাও, দেখো সবাই কি করে। আনন্দ করো সবার সাথে। বেশি ছুটাছুটি করবে না। রাতে হয় আমার কাছে বা দাদুর কাছে ঘুমাবে, অন্য কারো কাছে না। আচ্ছা, আমি আসছি। নাহিল ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। রনক ছেলের যাওয়ার পানে তাকিয়ে থাকে। বড় শখের ছেলে তার। ডিভোর্সের পর কম মেহনত করেনি এই ছেলেকে কাছে রাখতে। রোজ রোজ কোর্টের বারান্দায় পায়চারি করেছে। অবশেষে কিছু শর্ত সহকারে ছেলেকে পেয়েছে সে। কোনোভাবে হারাতে পারবে না তাকে। তার একাকিত্বের সঙ্গী তার ভালো থাকার কারণ, তার ভালোবাসার অংশ। সিরাতকে সাজিয়ে বাগানে করা স্টেজে এনে বসানো হয়েছে। সেখানে উপস্থিত রয়েছে বাড়ির সকলে। রনককে এনেছে ইশতিয়াক ও মাশরাফির সঙ্গে অবশ্য নাহিলও রয়েছে। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। একজনের মুখে লজ্জা আর অস্বস্তি, অন্যজন নির্বিকার ভঙ্গিতে বসে আছে। একে একে এগিয়ে আসে হলুদ ছোঁয়াতে প্রথমে আজমল শিকদার, আরাফাত শিকদার, সায়রা, আতিয়া, ইশতিয়াক। এরপর আসে নাহিল বাবা ও নতুন মাকে হলুদ ছোঁয়ায়। সিরাত অল্প করে তার গালেও ছুঁয়ে দেয়। একে একে রামি, মিথিলা, মাশরাফি হলুদ ছোঁয়ায়। সর্বশেষ এগিয়ে আসে সারা ও মাহিরা। দুজনের মুখে শয়তানি এক হাসি, পেছনে এক হাত লুকিয়ে আসছে। তা দেখে সিরাত ঢোক গেল। সে জানে এদের কিছু ধান্দা আছে। রনকের সাথে কিছু করবে না, কিন্তু তাকে এক চুলো ছাড় দেবে না। তারা প্রথমে রনকের হাতে হালকা করে হলুদ ছোঁয়ায়। মুখে হাসি রেখে এগিয়ে যায় সিরাতের দিকে। তা দেখে বলে, তোরা এমন শয়তানের মতো হাসতেছিস কেন? মতলব কি? হলুদ মাখাতে আসছি আপু। আর কি মতলব থাকবে? লাগাতে দিবি না হলুদ? সামান্য একটু হলুদ লাগাবো। দে লাগাতে। লাগাতে দাও আপু। ছোট ছোট বোনগুলোর মন ভেঙে দিও না। কাল আমার বিয়ে। তাই আজ আর কোনো রিস্ক নিতে চাই না। সরি বোনেরা। সিরাত স্টেজ ছেড়ে দৌড় লাগায়। মাহিরা ও সারা হতবাক হয়ে যায়। সিরাত যে দৌড় দিবে তারা ধারণাও করতে পারেনি। সম্বিত ফিরতে তারও পিছনে ছুট লাগায়। তা দেখে বাড়ির সব অবাক হওয়ার পাশাপাশি হাসিতে ফেটে পড়ে। সিরাত ছুটতে ছুটতে বলে, আজকের মতোই বেঁচে যাই, তোদের খবর আছে। এত মানুষের সামনে দৌড় করালি না। আমাদের হাত থেকে তো আগে বেঁচে নে, তারপর খবর করিস। সিরাত আপু, তুমি দাঁড়াও। একটু হলুদ লাগিয়ে ছেড়ে দেব। তোদের আমি বিশ্বাস করি না, মির্জাফরের দল। সিরাত ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে বাড়ির অন্যরা আনন্দ ফুর্তি করে হলুদ শেষ করে। সন্ধ্যা তাদের অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ। তাই এখন সব দ্রুত শেষ করে ফেলতে হবে। রাতের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে। সিরাত নিজের ঘরে গিয়ে হাঁপাতে থাকে। জোর বাঁচা বেঁচেছে আজ। ধরতে পারলে ভূত বানিয়ে ছাড়তো নিশ্চিত। সাজ পোশাক খুলে গোসল সেরে নেয়। রানা ধীরস্থির গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। পিছনে ফেলে রেখে যায় পরিবারের লোকগুলোর হাস্যোজ্জ্বল মুখগুলো। নিজের ঘরে গিয়ে সে অবস্থাতে ওয়াশরুমে ঢোকে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার অন করে দাঁড়িয়ে থাকে। উপর থেকে ঝরা পানি তার শরীরে থাকা হলুদকে ধুয়ে দিয়ে যাচ্ছে। সাথে মনে থাকা তার অস্থিরতা। বিকালে রায়হান তার পরিবার নিয়ে উপস্থিত হয় শিকদার বাড়ির দরজায়। তাদের এগিয়ে আনতে যায় রনাফ ও রামিম। এদিকে সোফায় বসে সামনে রাখা টেবিলে পা তুলে আরামসে বসে টিভি দেখছে সিরাত ও মাহিরা। যেন দিন দুনিয়ার কোনো খেয়াল নেই। সিরাতের বাবা ও বড় বাবাও মাশরাফি বিকালে গিয়েছে বাজারে। কিছু বাড়তি কেনাকাটা আছে। বাড়িতে পুরুষ বলতে ইশতিয়াক। মেহমান সংখ্যাও কম। নিজেদের কাছে কিছু মানুষ, তাই তো এতটা নিশ্চিন্ত হয়ে বসে আছে তারা। রামিম তাদের দেখে দেয় এক ধমক। বলে, বাড়ি ভর্তি মানুষ, তোরা দুই আধো দামড়া মেয়ে পা তুলে বসে আছিস। সিরাত রুমে যা। তারা ঝাড়ি খেয়ে
ত্বরিত গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে দরজায় রামিম রওনাক সহ আরো দুইটা নতুন মুখ। তাদের দেখে টেবিল থেকে পা নামিয়ে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে আছিস কেন, যা। দুজন এক ছুট লাগায়। রওনাফ রায়হান ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে ভেতরে আসে। বসার ঘরে তাদের বসতে দিয়ে রামিম অন্যদের ডাকে। বেরিয়ে আসে মিথিলা। রামিম মিথিলাকে দেখে বলে, এনারা রণব ভাইয়ের বন্ধু রায়হান ভাইয়া আর ভাবি। ঢাকা থেকে এসেছে। তুমি তাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো। আর একটা ঘর খালি করে দাও, বিশ্রাম নেবে। এত ব্যস্ত হতে হবে না। আছি তো, ধীরে সুস্থে করুক। মিত্রা রান্নাঘরে যায় তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে। তোরা বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ভাবির সাথে পরিচয় করাবি না? ডাক, একটু কথা বলি। বস, আসলি মাত্র, পরেও পরিচিত হতে পারবি। রনাফ নিজের ঘরে চলে যায়। সে চলে যাওয়ার পরপরই আজমল শিকদার আরাফাত শিকদার বাড়িতে আসেন। আরাফাত শিকদার সায়রা বেগম আতিয়াকে ডাকেন বাজারগুলো বুঝে নেওয়ার জন্য। সায়রা ও আতিয়া আসে। আজমল শিকদার রায়হানকে দেখে এগিয়ে যান। আসসালামু আলাইকুম, আঙ্কেল ভালো আছেন? আজমল শিকদার বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কে, আমাদের বৌমা? জি আঙ্কেল। মাশাআল্লাহ। আম্মু, আপনার নামটা কি? আয়েশা আঞ্জুম। এই যে দেখছেন, এ আমার ভাই প্লাস হবু বেয়াই। পাশে দাঁড়ানো আরাফাত শিকদারকে উদ্দেশ্য করে বলে। আয়েশা তার কথার ভঙ্গিমা হেসে ফেলে। সে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। টুকটাক সবার সাথে পরিচিত হয়। সন্ধ্যার পরপর বাগানে যেন চাঁদের হাট বসেছে। রং বেরঙের বাতি, ফুল দিয়ে সাজানো বাগান। এক কোণে করা হয়েছে ছোট করে স্টেজ, তাতে লেখা রন অফ মিশকাতের হলুদ সন্ধ্যা। রন অফ ইতিমধ্যে হাজির হয়েছে বাগানে। আত্মীয় স্বজনদের সাথে কুশলাদি বিনিময় করছে। এদিকে সিরাতের রুমে রমরমা অবস্থা, সব সুন্দরীরা আজ এখানে এক হয়েছে। সিরাতকে আজ সদ্য ফোটা ফুলের মতো লাগছে। স্নিগ্ধ ও শীতল লাগছে। হলুদ সবুজ মিশিয়ে সাধারণ কাজের লেহেঙ্গার সাথে ফুলের গয়না। মুখে হালকা কৃত্রিম মেকআপের প্রলেপ যেন তার সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। এর মাঝে দরজা খুলে প্রবেশ করে ইলা চৈতি। তাদের দেখে সিরাত মুখ ঘুরিয়ে নেয়। তারা এগিয়ে এসে সিরাতকে জড়িয়ে ধরে বলে, বেবি, তোকে তো আজ হার্ট অ্যাটাক করার মতো সুন্দর লাগতেছে। ভাই, আমি ছেলে হলে কোনো শিকদারকে গোনায় ধরতাম না, সোজা তুলে নিয়ে যেতাম। ছাড় ভণ্ডগুলো, এখন আসছে ঢং দেখাতে। তোদের তো আমি 2 দিন আগে বলছি, কাল নেশে আজ আসছিস কেন? বাসা ম্যানেজ করতে একদিন দেরি হয়েছে, সরি রে। সারা ও ইলা মিথিলা মিলে সিরাতকে নিয়ে যায় অনুষ্ঠানস্থলে। তাকে দেখে সবার মাঝে উল্লাস ফুটে ওঠে। রনফও ঘুরে সেদিকে তাকায়। পাশে থাকা রায়হান বলে, তোর বউ কপাল দেখি সেই, এক একটা বউ মাস্টারপিস। বাইরে যা তুই। আজ একটা বকার হলে বাইরে গিয়ে বক। না ভাই, ভাবি আসলে সুন্দর আছে। যদিও একটু ছোট, কিন্তু কেমন চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি। বাড়ি ঢুকে ড্রয়িং রুমে যে দুটাকে দেখছিস তার মধ্যে একটা। রায়হান ঘাড় ঘুরিয়ে রনফের দিকে তাকায়। তখন বললি না কেন? পাগল আমি? নিজের পায়ে নিজে কুড়াল মারবো? আরাফাত শিকদার ও আজমল শিকদার এগিয়ে যায় সিরাতের দিকে। দুজনে 2 হাত বাড়িয়ে দেয়। সিরাত তাদের 2 হাত ধরে স্টেজের দিকে এগিয়ে যায়। স্টেজে নিয়ে বসানো হয় তাকে। ইশতিয়াক তাকে দেখে বলে, মাশাআল্লাহ, আমার আম্মুটাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ তাকেই। ছোট মা কই, কতক্ষণ ধরে দেখছি না। পাশে দাঁড়ানো সাইডার কানে কথাটা পৌঁছায়। তার মুখে আধার নামে। আজকের দিনটাও তার মেয়ে তাকে না খুঁজে বাকি সবাইকে খোঁজে। দোষটা কাকে দেবে? দোষ তো তারই। মেয়েকে কাছে টানেনি কখনো। একে একে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নাচ, গান, আড্ডার মাঝে রাত বাড়তে থাকে। এদিকে সিরাত উসখুস করছে। পাশে বসা রওনক তা দেখে বলে, কোনো সমস্যা? আসলে ভাইয়া, আমি কয়টা সিঙ্গেল ফটো তুলবো, কাউকে পাচ্ছি না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আপনি একটু তুলে দিবেন? বেশি না, মাত্র 2-4টা। এখন প্লিজ দেন না। বিয়েতে যা সালামি পাবো তার 50% আপনাকে দেবো। দেন না তুলে। রওনা বেজায় বিরক্ত হয়। তাও চুপ থেকে বলে, দিচ্ছি, ফোন দাও। আপনারটা দিয়ে তুলে দেন না। আমার কম দামি ফোনের ক্যামেরা, ভালো হবে না ছবি। রওনক নিজের ফোনটা বের করে সোফায় বসা সিরাতের বেশ কিছু ছবি তুলে দেয়। ছবি তোলা শেষে আবার নিজের জায়গায় বসে। ফোন পকেটে রাখতে সিরাত বলে, দেখি কি তুলেছেন। এখন দেখতে হবে না, পরে দেখো, প্লিজ একটু দেখি। চুপ করে বসো। সবে কেমন করে দেখছে, আমি পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এখন চুপ থাকো। সিরাত আর কোনো কথা বলে না। একটু দেখালে কি হতো? আর মানুষ আরো চোখে দেখুক, আর সোজা চোখে। তারা কি খারাপ কাজ করছে নাকি? বাড়ির আনাচে কানাচে আনন্দের হাট বসেছে যেন। ছোট বড় সবার মনে আজ খুশির জোয়ার। খুশির ভাটা পড়েছে কেবল বাড়ির মেজুগিন্নি সায়রার মুখে। মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে রাখতে এতটাই দূরে সরে গেছে যেন একই বাড়িতে অপরিচিত জন। এ দূরত্ব একদিনে তৈরি হয়নি, বছরের পর বছরের অবহেলায় তৈরি হয়েছে। সায়রা বেগম হাতে একটা ফটো বুকে, যাতে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবারের প্রতিটি সদস্যের ছবি।
পাতা উল্টাতে উল্টাতে চোখ আটকা একটা বাচ্চা মেয়ের ছবিতে। এক মনে তাকিয়ে থাকে ছবিটির দিকে, পড়া নাড়ে অতীতের দরজায়। কিন্তু সেদিন সায়রা বেগম অনুভব করতে পারলো তার মাঝে নতুন এক সত্তার উপস্থিতি। কেটে যায় ৯টা মাস, কোল জুড়ে আসে ফুটফুটে এক রাজকন্যা। হেসে খেলে কেটে যায় ৪টা মাস, এর মধ্যে আবারও বুঝতে পারে সে আবারও মা হতে চলেছে। এরপর থেকে ধীরে ধীরে তার রাজকন্যা মিশকাতের প্রতি টানটা কমে আসে। দিন দিন বাচ্চা কান্না, রাত জাগা তার কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে। সে তিক্ততা এতটাই বেড়ে যায় যে তার ওইটুকু বাচ্চার গায়ে হাত পর্যন্ত তুলতে দুবার ভাবে না। প্রেগন্যান্সির সময় যত বাড়তে থাকে, সিরাতও বড় হতে থাকে, হাত পা ছুটতে শেখে। তখন মাঝে মাঝে সায়রা বেগমের পেটে লাথি বসিয়ে দিত, যা সহ্য করতে না পেরে ঠান্ডা ফ্লোরে রেখে দিয়ে ঘুমিয়ে থাকে। কাঁদতে কাঁদতে বাচ্চাটার গলা বসে যায়। ঘরের দরজা বন্ধ থাকে, কেউ টের পায় না সে কান্নার আওয়াজ। সন্ধ্যা যখন বড় যা রুবিনা দরজায় বার কয়েক কড়া নাড়ে, সায়রা ভারী শরীর নিয়ে উঠে দরজা খুলে দেয়। রুবিনা ভিতরের দৃশ্য দেখে আঁতকে ওঠে, সাথে সাথে বাচ্চাটাকে তুলে বুকে জড়িয়ে নিয়ে সায়রার গালে সজোরে চড় বসায়। বাচ্চাটার পুরো শরীর বরফ হয়ে গেছে। তুমি কি মানুষ? এতটুকু একটা বাচ্চাকে এভাবে ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে রেখেছো? সায়রা ছলছল চোখে বলে। ও কাঁদে কেন? একটু শান্তি দেয় না, তাই ফেলে রেখেছি। ও খিদেতে কেঁদেছে। খাওয়ালেই তো শান্ত হয়ে যায়। মা হয়ে এতটুকু বোঝো না? কেমন মা তুমি? আবার পেটে একটা ধরে বসে আছো। ধরে খাওয়াও ওকে। খাইয়ে দাও, আমি নিয়ে যাবো এসে। নিয়ে যাও তুমি। সারাদিন এত খিদা লাগে, ওর রাখবো না আমার কাছে, নিয়ে যাও ওকে। ও বাচ্চা, ওকে নিয়ে আমি কি খাওয়াবো? একটু খাইয়ে দাও, আমি নিয়ে যাবো বললাম তো। সেদিন সায়রাকে জোরাজুরি করলেও সে খাওয়ায় না। এরপর থেকে সিরাতকে তার থেকে দূরে রাখা হয়। যখন মন ভালো থাকে তখন মেয়েকে বুকে জড়িয়ে রাখে। আর যখন মন খারাপ থাকে তখন মেয়েকে চোখেও দেখতে পারে না। তখন থেকে একটু একটু করে ফর্মুলা খাওয়ানো শুরু করে। দিন দিন তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিবারের লোকজন বুঝতে পারে সে মানসিকভাবে অসুস্থ। সাহরার জন্ম হয়। এবার সায়রার দিন কাটে ছোট মেয়ে সারাকে নিয়ে। আর সিরাত বড় হতে থাকে বড় মা রুবিনার কাছে। এভাবে ৮টা বছর কাটে। রুবিনার হঠাৎ মৃত্যুতে আবারও সব এলোমেলো হয়ে যায়। সিরাত আবারও একা হয়ে যায়। মায়ের কাছে যায় একটু আদর খুঁজতে, কিন্তু মা ততদিনে একদম তার পর হয়ে গেছে। এরপর রাতে এলো মেয়েটার একটা সঙ্গী হলো। তার মা পর তো পরই হয়ে রইল। বর্তমান দরজার ক্রমশ করাঘাত বৃদ্ধি পায়। সায়রা বেগম অ্যালবামটা বিছানায় রেখে দরজা খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে আছে তার বড় মেয়ে সিরাত, হাতে একটা লাল খয়েরি বেনারসি কাচুমাকু মুখ করে দাঁড়িয়ে আছে। কিছু বলবি? আসলে আম্মু, এই শাড়িটি একটু পরিয়ে দিবে? সবাই যার যার কাজে ব্যস্ত। ছোট মায়ের পরিয়ে দেওয়ার কথা ছিল, সে তোমার কাছে পাঠিয়েছে। দিবা পরিয়ে? আসো ভিতরে। সিরাত শাড়ি নিয়ে ভেতরে ঢুকে। সারা বেগমও রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলগোছে অ্যালবামটা সরিয়ে রাখে তোশকের নিচে। সিরাতকে বলে, ওয়াশরুম থেকে বাকি জিনিসগুলো পরে আসো। মায়ের কথা মতো সে ওয়াশরুমে চলে যায়। আনুষঙ্গিক জিনিসগুলো নিয়ে। সায়রার আজ মেয়ের প্রতি রাগ হচ্ছে না, বিরক্তি আসছে না। আজ পূর্বের ন্যায় সেই মা মা অনুভব হচ্ছে। সিরাত বেরিয়ে আসে গায়ে ওড়না পেঁচিয়ে। কোনো মতে টেনে টুনে মায়ের সামনে এসে দাঁড়ায়। সায়রা বেগম শাড়িটা তুলে যত্ন সহকারে মেয়ের শরীরে জড়িয়ে দিতে থাকে। সিরাত আরো চোখে বারে বারে তাকায় সায়রা বেগমের দিকে। শরীরে তো হাড় ছাড়া কিছুই নেই। ব্লাউজটা পরেছ তাও কি ঢিলা। একটু দুই সাইড থেকে সেলাই দিয়ে নিলেও তো পারতে। আসলে তখন তো বুঝিনি। দর্জি তাড়াহুড়ো করে বানিয়েছে। কাল সন্ধ্যায় ভাইয়া গিয়ে নিয়ে এসেছে। পরে দেখিনি তখন। এখন তো চাপাবেও, সে সময় নেই। কোনো কাজ তোমার বুঝে থাকে? এমন একটা দিন নিয়েও এত হেলাফেলা? শাড়ি পরানো শেষ। সায়রা বেগম একটু দূরে দাঁড়িয়ে মেয়ের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। কোমর সমান চুলগুলো একটা কাঁটার সাহায্যে আটকে রাখা সাজসজ্জাহীন ফর্সা শরীরে শাড়িটা যেন ফুটে উঠেছে। মনে মনে মার্শাল্লাহ বলতেও ভুল করে না। আয়নায় দেখো ঠিকঠাক আছে কিনা। সিরাত আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। নিজের এই নতুন রূপ দেখে নিজেই চমকে যায়। সে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে যায়। এতক্ষণ পর সায়রা বেগমের মেয়ের প্রতি রাগ হয়। কত বড় ব্যাকেল! যার আজ বিয়ে সে কিনা বিয়ের শাড়ি পরে বাড়ির মধ্যে টই টই করবে। সিরাত মায়ের রুম থেকে বের হয়ে আশপাশটা দেখে নেয়। না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এই সুযোগে সে ছুট লাগায় নিজের ঘরে। এখনো তার সাজসজ্জা করা বাকি। সেগুলোর জন্য নিজের রুমে যেতে হবে। শাড়ি পরে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। দোতলার করিডোরে উঠতেই কারো মুখোমুখি হয়। সে আর কেউ না, তারই হবু বর রওনক শিকদার। এক বাড়িতে বিয়ে হলে এই সমস্যা। আসতে যেতে কপালে কপালে বাড়ি খেতে হয়। সিরাত মনে মনে বিরক্ত হয় এটা নিয়ে। মুখে কিছু বলে না। এদিকে এই প্রথম বোধহয় রওনক শিকদারের মনে ভিন্ন কোনো অনুভূতির আভাস পাওয়া যায়। এক মুহূর্তের জন্য শ্বাস তার গলায় আটকে গেছে যেন। কিন্তু রওনক শিকদার নিজের অনুভূতিতে লাগাম টানতে জানে সে। পর মুহূর্তে নিজেকে সামলে নেয়, সিরাতের উদ্দেশ্যে বলে,
এভাবে বাড়ির মধ্যে ঘুরঘুর করছো কেন? কোথায় মানুষ বাড়ি আসে বউ দেখতে, কিন্তু এখানে তো দেখছি বউ স্বয়ং ঘুরে ঘুরে নিজেকে দেখিয়ে বেড়াচ্ছে। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। সে মাথা নিচু করে বলে, আমি আম্মুর কাছে শাড়ি পরতে গেছিলাম, জানতাম নাকি এভাবে সামনে পড়ে যাব। সোজা ঘরে যাবে। এই নিচু মাথা যেন বাসর ঘরে ঘোমটা তোলার আগে আর উঁচু না হয়। আর একটা কথা, এই রূপে যেন আর কেউ না দেখে। বলে সে দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। এখানে বেশি সময় থাকা মানেই বিপদ। তখন সন্ধ্যা ৭টা। বাড়ির মেয়েরা তখন বউ সাজাতে ব্যস্ত। যত দ্রুত সম্ভব বউ নিয়ে যেতে হবে স্টেজে। বাড়ির বড়রা তাড়া দিচ্ছে। জোহরের পরপর কাবিনের কথা থাকলেও কিছু জটিলতার কারণে তারা ৯টায় ঠিক করা হয়েছে। রনক নিজ রুমে বসে তৈরি হচ্ছে। সাধারণ একটা সাদা পাঞ্জাবি জড়িয়েছে গায়ে। এই তো আর কিছু সময়, এরপর সারা জীবনের জন্য জুড়ে যাবে অন্য একটা মানুষের সাথে। মুছে যাবে আগের একটা মানুষের অস্তিত্ব। ভাবতে ভাবতে তৈরি হয়ে নেয়। আয়নার সামনে যেয়ে নিজেকে একবার দেখে নেয়। কিছুটা সময়ের পর আর তাকে শুধু নাহিলের বাবা নয়, অন্য একজনের স্বামী হয়ে যাবে। আর তো কিছুটা সময়, এরপর রণব শিকদারের সবকিছু বদলে যাবে। আপুরে, এই প্রথম থেকে এত সুন্দর লাগতেছে রে, আমি পাগল হয়ে যাচ্ছি। না জানি অন্য কারো কি হয়। হায়, চুপ করবা তোমরা? মুখ খুললেই যত দুনিয়ার বাজে কথা। বোঝো না ভাবি, আসলে বান্ধবী আমার একটু একটু লজ্জা টজ্জা পাচ্ছে। তাই না বান্ধবী? সরবি চোখের সামনে দিয়ে তুই। হাসি মজার মাঝে তারা বউ নিয়ে হাজির হয় বাগানে তৈরি স্টেজের কাছে। আরাফাত শিকদার মন ভরে দেখেন মেয়েকে। কতটুকু মেয়ে তার! আজ নাকি তার বিয়ে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সিরাতকে পরানো হয়েছে খয়েরি ও গোল্ডেনের মিশ্রণে একটা বেনারসি, যা সাধারণত বাঙালি মেয়েরা বিয়েতে পরে। সাথে হালকা কিছু গয়না। চুলগুলো সাধারণ খোপা করে কিছু ফুল গুজে দেওয়া, সাথে আছে লাল দোপাট্টা। রণব সে ইতিমধ্যে স্টেজে উপস্থিত। তার পাশে তার ছেলে নাহিল। আজ যেন এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাইছে না। নাহিল সিরাতকে দেখে বলে ওঠে, ওয়াও বাবা, দেখো কি সুন্দর লাগছে মিশু ফুপিকে, একদম বউ বউ। পাশ থেকে রায়হান বলে, আরে বেটা, ওইটা একটু পর তোর মা হয়ে যাবে, ফুপি ফুপি না করে মা বলা শুরু কর। রণব বিরক্ত হয় তার কথায়। কি ধরনের কথা বলছিস রায়হান? ও একটা বাচ্চা। রাখ তোর বাচ্চা। বউ দেখ, একদম হার্ট অ্যাটাক করে সুন্দর। ছি রায়হান ভাই, ভাবি পাশে থাকতে আপনি পরের বউয়ের সৌন্দর্য দেখে হার্ট অ্যাটাক করবেন? ভাবিকে বলতে হয় দেখছি। এই ছোট ভাই, তুমি উল্টা মিনিং বের করতেছো কেন? আমি তো মজা করে বলছি। ওর কপাল দেখে আমার হিংসে হচ্ছে, বুঝছো না? তাদের কথা শুনে রৌনক তাকায় সেদিকে। সত্যি আজ মেয়েটাকে অন্য দিনের তুলনায় একদমই আলাদা লাগছে। দম বন্ধ করার মতো সুন্দর। লাল শাড়িতে মুখের উপর এক হাত ঘোমটা টেনে দেওয়া এগিয়ে আসছে তার নববধূ। সে নিজেকে নিজে প্রশ্ন করে, সবসময় কি মেয়েটাকে এমন লাগে? ভেতর থেকে কেবল একটাই উত্তর আসে, কই কখনো তো সেভাবে খেয়াল করে দেখাই হয়নি তার। সিরাতকে বসানো হয় তার অপর পাশে পর্দার ওপারে। দুজনের মাঝে দূরত্ব রেখে বসেন কাজী। রনকের পাশে আজমল শিকদার, নাহিল, ইশতিয়াক, রায়হান। সিরাতের পাশে আরাফাত শিকদার, রামিম, আতিয়া, মিথিলা। তাদের থেকে একটু দূরে সায়রা বেগম। ইশতিয়াক এগিয়ে এসে কাজীকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজী বিয়ের কার্যক্রম শুরু করেন। প্রথমে কনের দিকে এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি আজমল শিকদারের পুত্র রনক শিকদারকে ৫,৩০,০০০ টাকা মোহরানা ধার্য করে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে স্বেচ্ছায় রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সিরাত খানিক সময় নেয়। তার পৃথিবী দুলে ওঠে যেন। চোখ ছলছল করে ওঠে। পাশ থেকে আরাফাত শিকদার তার এক হাত চেপে ধরে। সে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়, দূরে থাকা সাইরার দিকে তাকায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ের চোখের ভাষা বুঝেও যেন না বোঝার ভান করে থাকে। তার মা আজও সে পরের মতোই আচরণ করলো। আতিয়া বেগম এগিয়ে আসে, চেপে ধরে অপর হাত। চোখের ইশারায় আশ্বাস দেয়। কাজী আবারও বলে, রাজি থাকলে বলুন কবুল। সিরাত এবার সময় ব্যয় না করেই বলে, আলহামদুলিল্লাহ কবুল। ৩ বার বলতে হয় মা। সিরাত মাথা নেড়ে আরো ২ বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ কবুল। বলে চোখ বুজে নেয়। চোখে আটকানো পানি ছেড়ে দেয়। আরাফাত শিকদার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। কাজী এগিয়ে যায় বরের কাছে। তাকে উদ্দেশ্য করে বলে, আজমল শিকদার পুত্র রনব শিকদার, আপনি কি আরাফাত শিকদারের কন্যা মিশকাত শিকদারকে ৫,৩০,০০০ টাকা মোহরানা ধার্য করে ইসলামী শরীয়ত অনুযায়ী নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। রনক একবার তার বাবার দিকে তাকায়। আজমল শিকদার তার ঘাড়ে শক্ত করে হাত রাখেন, যেন ভরসার হাত। এরপর একবার ছেলের দিকে তাকায়। ছেলের উচ্ছ্বসিত মুখ দেখে আর সময় ব্যয় না করে ৩ বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ কবুল। সবাই উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। এরপর কাজী ঘোষণা দেন, সাক্ষী সামনে রেখে বর ও কনে উভয়ই সম্মতি প্রদান করেছেন। আমি শরীয়ত অনুযায়ী রনব শিকদার ও মিশকাত শিকদারের বিবাহ সম্পন্ন ঘোষণা করলাম। ২ লাইনের এই কথাটুকু যেন রনফের কানে বারবার বেজে চলছে।
চারপাশের হই হুল্লোড় কিছুই যেন তার কানে যাচ্ছে না। এক পর্যায়ে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে, তারপরে সব অন্ধকার।